একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমরা এর মধ্যে শুনে ফেলেছো, এর মধ্যে জেনে ফেলেছো। সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হয়েছে। তো সে সম্পর্কে আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করব, এমন কিছু তথ্য যেগুলো আগামী যে ভর্তি পরীক্ষাগুলো আসছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো আসছে সেখানে যাতে অবশ্যই কমন আসে। এবং বিষয়টা এতটা বেশি আলোচিত ঘটনা, অবশ্যই ধরে রাখো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা থাকতেছে। এর আগে যখন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি হয়েছিল সেগুলো বারবার ভর্তি পরীক্ষাতে এসেছে, চাকরি পরীক্ষাতে এসেছে। তো আশা করা যায় এই ঘটনাটা আবার ঠিক তেমনই হতে চলেছে। তো আমরা সামান্য কিছু তথ্য পড়বো, বাট এমন কিছু তথ্য যেগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আচ্ছা, তো দেখো যে এইখানে ডক্টর খলিলুর রহমানের একটা ছবি দেওয়া আছে। তিনি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং এখানে দেখো নিউজ ক্লিপটা এমন ছিল, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার মানে বিষয়টা হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে ৮১তম অধিবেশন ছিল। তো জাতিসংঘের অধিবেশনগুলো যখন শুরু হয়েছে ঠিক ওই যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময় থেকে, তারপর বাংলাদেশ সদস্য হওয়ার পর একবার সভাপতি হয়েছিল, তারপর প্রত্যেক বছর অধিবেশন হচ্ছে, তার ঠিক ৮১ বছর পর এসে ২০২৬-এ বাংলাদেশ আবারও সভাপতি নির্বাচিত হয়েছে। আচ্ছা, তো আমরা এই তথ্যটা সবাই পড়ি বা সবাই জানি, বাট দেখা যায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একটু ডিপ থেকে কোশ্চেন করে, একটু হেডলাইন থেকে সরে গিয়ে ভিতরের তথ্য থেকে তোমাকে কোশ্চেন করে। তো ওই জায়গা থেকে কোশ্চেন করলে তুমি যাতে ভুল না করো বা একটু হতাশ না হও, সেজন্যই আমরা কিছু অতিরিক্ত তথ্য পড়বো। তো এখানে দেখো যে নিচে কিছু তথ্য আমরা দিয়েছি যে প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন বা কে ছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমাকে জিজ্ঞাসা করবে যে বাংলাদেশ তো নির্বাচিত হয়েছে বা বাংলাদেশের পক্ষে ডক্টর খলিলুর রহমান তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে তার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন। আচ্ছা, তো প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের প্রার্থী এবং এটা নির্ধারিত ছিল, বুঝছো, যে এমন না যে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে বাংলাদেশ নির্বাচিত হয়েছে, বিষয়টা এমন না। এটা নির্ধারিত থাকে যে প্রত্যেক বছর কোন দেশগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এবছর এটা নির্ধারিত ছিল যে বাংলাদেশ এবং সাইপ্রাস তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, অন্য কোনো রাষ্ট্র এখানে নাই। আগামী বছর ২০২৭-এ কে কে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আগে থেকে নির্ধারিত, তারপরের বছর তারপরের বছর চলতে থাকবে, ঠিক আছে। মানে এইখানে দুইটা পার্টির বেশি প্রতিদ্বন্দ্বী থাকে না এবং এটা আগে থেকে নির্ধারিত থাকে যে কোন দুইটা পার্টি এইখানে কম্পিট করবে। আচ্ছা, তো সাইপ্রাস থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস তিনি হচ্ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জাতিসংঘের ১৯০টা সদস্য রাষ্ট্র ভোট দিতে পেরেছিল সেখানে, তার মধ্যে বাংলাদেশ ৯৯টি এবং সাইপ্রাস ৯১টি ভোট পেয়েছিল। তার মানে খুবই ক্লোজ কম্পিটিশন, যেটাকে বলে বেয়ারেস্ট অফ মার্জিনস, সেইখান থেকেই বাংলাদেশ মোটামুটি জয়লাভ করেছে। আচ্ছা, এই যে সাধারণ পরিষদে একজন সভাপতি তার মেয়াদ কিন্তু খুব বেশি দিন না, মাত্র ১ বছর, ঠিক আছে। অর্থাৎ ২০২৬-২৭-এর অধিবেশন হওয়ার আগে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো যে অধিবেশনগুলো কখন শুরু হয়, সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় এবং এটা চলে প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত। তার মানে প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় ৪ মাসের কাছাকাছি একটা সময় এই অধিবেশনটা চলে এবং এই ৪ মাসই মূলত হচ্ছে সভাপতির কাজ, তিনি পরিচালনা করেন, এতটুকুই হচ্ছে তার কাজ, পরে গিয়ে আর তেমন কোনো কাজ থাকে না। আচ্ছা, তো এখানে দেখো লেখা আছে মেয়াদ ১ বছর, আগামী সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এ ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। তার মানে হচ্ছে এইখানে সভাপতি থাকবে বাংলাদেশ, যত সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করবে তাদের নেতৃত্ব দিবে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং ওই যে বললাম ডিসেম্বর মাস পর্যন্ত অধিবেশনটা মূলত চলে এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা যদি একটু পিছনের ইতিহাস দেখি যে বাংলাদেশের আগে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিল, এটা ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের পক্ষে সভাপতি হয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের এবং সেটা ছিল ৪১তম অধিবেশন। তাহলে দেখো কত বছর আগে, আজ থেকে ৪০ বছর আগে। তো এর মধ্যে বাংলাদেশ চাইলেও কিন্তু সভাপতি হতে পারতো না, এর কারণ কি আগে থেকে ফিক্সড এটা যে কোন কোন রাষ্ট্রগুলো কম্পিট করতে পারবে। তো ওই যে ১৯৮৬-তে একবার সুযোগ দেওয়া হয়েছিল, ৪০ বছর পর আবার সুযোগ দেওয়া হলো, এবার অন্য রাষ্ট্রগুলো সুযোগ দেওয়া হবে, আবারও ৪০ বছর পর বাংলাদেশকে আরেকবার সুযোগ দেওয়া হবে। আবার যদি সদস্য সংখ্যার মধ্যে বেড়ে যায় তাহলে সময়টা আরও বাড়বে, ৪১ বছর বা ৪২ বছর, বাট ধরে রাখি আমরা ৪০ বছর।
অর্থাৎ নেক্সট 40 বছরের আগে আর কখনোই বাংলাদেশ কম্পিট করতে পারবে না। আচ্ছা, তো হুমায়ুন রশিদ চৌধুরী এটা খুবই গুরুত্বপূর্ণ নাম, বহু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে, এখনও আসতে পারে। খলিলুর রহমান দ্বিতীয় ব্যক্তি যিনি বাংলাদেশের পক্ষে সভাপতি হয়েছেন এবং প্রথম ব্যক্তি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। তাহলে বাংলাদেশ থেকে পর্যন্ত 2 জন ব্যক্তি সভাপতি হয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে। আচ্ছা, জাতিসংঘের কিছু বেসিক তথ্য আমাদেরকে জানতে হবে। এই যে আমরা বারবার বলছি সাধারণ পরিষদ, তো জাতিসংঘের এমন পরিষদ বা অঙ্গ সংগঠন আসলে কয়টা? তো জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে 6টি। সেই 6টির নাম হচ্ছে, প্রথমটা সাধারণ পরিষদ, যেটার কথা আমরা এতক্ষণ ধরে বলতেছি, জেনারেল অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি, ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আমরা বলে থাকি, এবং এর সদস্য হচ্ছে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র। 2 নম্বরে আসে নিরাপত্তা পরিষদ, ইংরেজিতে যেটাকে বলে সিকিউরিটি কাউন্সিল। এর 5টা স্থায়ী রাষ্ট্র আছে। কোন 5টা স্থায়ী রাষ্ট্র? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চায়না। এই 5টা হচ্ছে স্থায়ী রাষ্ট্র, এবং 2 বছর মেয়াদে 10টা করে অস্থায়ী রাষ্ট্র এখানে রাখা হয়। আচ্ছা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটাকে বলা হয় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল যে উইংটা আছে জাতিসংঘের, সেটা, তো এটাকে ইকোসোকো বলা হয় সংক্ষেপে। তারপর আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘ সচিবালয়, জাতিসংঘের সেক্রেটারিয়েট যেটা, সেটা, এবং আরেকটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল বা হচ্ছে ওসি পরিষদ। আচ্ছা, তো ট্রাস্টিশিপ বা ওসি পরিষদ যেটা, এর কাজটা ছিল হচ্ছে যে সকল দেশগুলো এখনো স্বাধীন হতে পারেনি, বিভিন্ন উপনিবেশের আন্ডারে রয়ে গিয়েছে, তাদেরকে স্বাধীন করা। কিন্তু বর্তমান সময়ে উপনিবেশবাদ এখন আর নাই, কোনো দেশই এমন নয় যে অন্য কোনো দেশ দ্বারা শাসিত হচ্ছে। তো তার মানে ওসি পরিষদের এখন কোনো কার্যক্রম নাই, এই পরিষদটার কার্যক্রম স্থগিত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য পদ পায় বাংলাদেশ, সেটা 1974 সালের 17 সেপ্টেম্বর। এই তথ্যটা একদমই বেসিক তথ্য, এবং এই বেসিক তথ্য থেকেই বহু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। তো দেখা যাচ্ছে যে তুমি পড়ালেখা করে গিয়েছো যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 81তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু অনেক কিছু আছে যে এই রিলেটেড টপিক থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেন যদি একটু মডারেট হয় বা একটু টাফ হয়, তাহলে ডিরেক্ট কোশ্চেনে হিট না করে বা ডিরেক্ট হেডলাইনে হিট না করে তারা একটু ভিতর থেকে কোশ্চেন করে, একটু ডিপ থেকে কোশ্চেন করে। তো এমন তথ্য তোমাকে একটু জানতে হবে, একটু পড়তে হবে আগামী দিনগুলোতে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ বা যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য। তো লেখাপড়াটা কিভাবে করতে হবে, এটা ওয়ান টাইপ অফ গাইডলাইন ভিডিও, যে কোনো টপিক আমি দেখলাম শুধু হেডলাইনটা পড়লাম, তাহলে আসলে লেখাপড়াটা হয় না, আমাদেরকে একটু ভিতরে তথ্য পড়তে হয়। তো জাতিসংঘ, জাতিপুঞ্জ, অন্যান্য আন্তর্জাতিক সংগঠন যা আছে সব কিছুই বিস্তারিত পড়তে হবে, এবং এমন ছোট্ট একটা বিষয়ে কতটুকু বিস্তারিত পড়া যায় সেটাই এই ভিডিওতে দেখার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।